গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। গতদিন ক্লাসে যেটা বলা হয়েছিল যে সিনথেটিক পলিমার অর্থাৎ কৃত্রিম পলিমার সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল, তার এক্সাম্পলস, তার টাইপস, এগুলো ডিটেলস আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব মূলত প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার কথাটা শুনে বুঝতেই পারছো, যে সমস্ত পলিমারের উৎস হচ্ছে প্রকৃতি, অর্থাৎ পলিমারগুলোর ন্যাচারাল পলিমার বলা হচ্ছে, কারণ তাদের সোর্স হচ্ছে সব নেচার। তো ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল পলিমার্স আছে, তো আমরা সেগুলো মূলত একটু একটু করে জানবো। তার সঙ্গে আর বিশেষ করে যেটা জানবো, রাবার। রাবার হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল অফ ন্যাচারাল পলিমার। তো প্রথমেই আমরা আলোচনা শুরু করি। যেগুলো আমরা কিছু কিছু প্রাকৃতিক পলিমার আছে আমরা অলরেডি জানি, যেমন ধরো স্টার্চ, সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এগুলো আমরা অলরেডি শুনেছি। তো এগুলো সবই ন্যাচারাল পলিমার। এবার এগুলো কোত্থেকে পাওয়া যায় এটা একটু জেনে রাখা দরকার। যেমন ধরো স্টার্চ, স্টার্চের মূল উৎস কিন্তু হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তেমনি ধরো সেলুলোজ, এর মূল উৎস হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এই বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এইগুলো থেকে এই সমস্ত পলিমারগুলো ফর্ম করে। তো এগুলো সবাই ন্যাচারাল পলিমার। সিমিলারলি ধরো প্রোটিনস, তোমরা আগের দিন অ্যান্সার দিয়েছিলে যে হোয়াট ইজ প্রোটিন, যখন আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা বলেছিলে প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস লিঙ্কড বাই পেপটাইড বন্ড। অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে এই প্রোটিন তৈরি করে। তো প্রোটিনও অলসো একটা ন্যাচারাল পলিমার। সিমিলারলি ধরো নিউক্লিক অ্যাসিড, তোমরা নাম শুনেছো ডিএনএ বা আরএনএ, যেগুলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল পলিমার। এই ডিএনএ আরএনএ এর মূল উৎস হচ্ছে নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড থেকে এই জাতীয় পলিমারগুলো সৃষ্টি হয়েছে। তো আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকটু কথা বলতে চাইছি, যেটা সব থেকে ভালো এক্সাম্পল বলেছিলাম ন্যাচারাল পলিমারের, সেটা হচ্ছে যে রাবার। রাবার ইজ এ গুড এক্সাম্পল অফ ন্যাচারাল পলিমার। তো তোমাদের আমি এখানে বোর্ডে দেখাচ্ছি যে কথাগুলো আমি বলছিলাম, তোমাদের বোর্ডে একটু দেখে নাও কি করে যে কথাগুলো আমি বলছিলাম। দেখো বোর্ডে আমি অলরেডি লিখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। প্রথমে এক্সাম্পল লেখা আছে স্টার্চ। স্টার্চের লেখা আছে যে আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ আলফা ডি গ্লুকোজ থেকেই মূলত স্টার্চ পলিমার সৃষ্টি হয়। সিমিলারলি বিটা ডি গ্লুকোজ থেকে তৈরি হয় ন্যাচারাল সেলুলোজ, যেটাকে সেলুলোজ বলছি, ন্যাচারাল পলিমার। তারপরে দেখো লিখেছি প্রোটিন, যেটা তোমরা বলছিলে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস লিঙ্কড বাই পেপটাইড বন্ড। আর যেটা নিউক্লিওটাইড থেকে তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে মূলত ডিএনএ এবং আরএনএ কথা বলা হয়েছে। আর একটা এক্সাম্পল লেখা আছে রাবার, এটা আমি একটু তোমাদের ডিটেলসে বলবো। তো এই যে বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছ, স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, রাবার, এগুলো সবই হচ্ছে এক্সাম্পলস অফ ন্যাচারাল পলিমার। এই সমস্ত পলিমারেরই সোর্স হচ্ছে নেচার। তো যাই হোক, আমরা একটু রাবার সম্পর্কে জানবো। তো রাবার রাবার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি, প্রথমেই তোমাদের বলে রাখি, রাবার গাছ বোধহয় দেখেছো কিনা জানি না, রাবার গাছ থেকে, রাবার গাছের কাণ্ড থেকে একটা দুধের মতো সাদা চটচটে আঠালো পদার্থ নিঃসৃত হয়, যে যাকে আমরা বলি ল্যাটেক্স, বাংলায় বলি তরুক্ষীর। অর্থাৎ এই যে তরুক্ষীর বা ল্যাটেক্স, এটা কি? এটা হচ্ছে একটা জলে রাবার কণার কোলয়েডীয় প্রলম্বন। অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করে তরুক্ষীর বা ল্যাটেক্স কি, তুমি বলবে যে তুমি মূলত বলবে যে জলের মধ্যে রাবার কণার কোলয়েডীয় প্রলম্বনকে ল্যাটেক্স বা তরুক্ষীর বলা হয়। তো এই ল্যাটেক্স রাবার গাছের কাণ্ড থেকে সংগ্রহ করা হয়, তারপর সেটাকে জলে দ্রবীভূত করে লঘুকরণ করা হয়। মানে জলে এটাকে ডিজলভ করে এটাকে ডাইলিউট করে নেওয়া হয়। ডাইলিউট করার পরে এখানে ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে এটাকে তঞ্চিত করা হয়। অর্থাৎ ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে পুরো সলিউশনটাকে কোয়াগুলেট করা হয়। কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে কিন্তু এটা মূলত ব্যবহৃত হয়। তো কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে যখন পুরো দ্রবণটাকে তঞ্চিত করে দেওয়া হলো, তঞ্চনের পরে
তখন এটাকে রোলার প্রেস বা তোমাকে বলতে পারো যে রোলার দিয়ে প্রেসার দেওয়া হয় এবং একটা রাবার শিট তৈরি করে দেওয়া হয়। তো এইভাবে মূলত ন্যাচারাল রাবার তৈরি করা হয়, এটা পুরো বিষয়টা। এখন তোমাকে জানতে হবে একটু কেমিস্ট্রিটা, অর্থাৎ এই যে আমি বললাম যে ল্যাটেক্স বা তোমার তরুক্ষীর, এটা কি জিনিস, এটা প্রথমে বুঝতে হবে। এটা তো একটা পলিমার, তো পলিমার মানে ন্যাচারালি এটা মনোমার দিয়ে তৈরি হয়েছে। মনোমারটার নাম হচ্ছে তোমার আইসোপ্রিন। আইসোপ্রিনের নাম তোমরা শুনেছো, আইসোপ্রিন এর চলতি নাম বলে, এর একটা ইউপ্যাক নাম আছে যার নাম 2-মিথাইল-1,3-বিউটাডাইন। তোমরা স্ট্রাকচার নিশ্চয়ই পারবে। 2-মিথাইল-1,3-বিউটাডাইন, এটা হচ্ছে মনোমারটার নাম। এরকম মনোমার অসংখ্য, মানে অসংখ্য আইসোপ্রিন বা 2-মিথাইল-1,3-বিউটাডাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং পলি আইসোপ্রিন তৈরি করে। কিন্তু পলি আইসোপ্রিনের দুটো আইসোমার আছে, একটা সিস এবং একটা ট্রান্স। তোমরা নিশ্চয়ই শুনেছো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে সিস ট্রান্স আইসোমারিজম। তো সিস, এই যে বলছি পলি আইসোপ্রিন, তো যদি পলি আইসোপ্রিনটা সিস ফর্মে থাকে, অর্থাৎ সিস পলি আইসোপ্রিন হয়, তখনই তাকে বলছি আমরা প্রাকৃতিক রাবার বা ন্যাচারাল রাবার। কিন্তু যদি এটা ট্রান্স পলি আইসোপ্রিন হয়, তখন কিন্তু এটাকে বলে গাটা পারচা। ট্রান্স পলি আইসোপ্রিন, এটাকে বলা হয় গাটা পারচা। এটাও একটা প্রাকৃতিক রাবার, এটাও একটা বলতে পারো যে ন্যাচারাল পলিমার। তো এই সিস আইসোপ্রিন তোমরা ভালো করে খেয়াল করো, সিস আইসোপ্রিন, সিস পলি আইসোপ্রিন এটাকে বলছি প্রাকৃতিক রাবার, আর ট্রান্স পলি আইসোপ্রিন এটাকে বলছি আমরা গাটা পারচা। তো যাই হোক, এই পলি আইসোপ্রিন এটা হচ্ছে 2-মিথাইল-1,3-বিউটাডাইন, এখান থেকে তৈরি হয়। আমি আর স্ট্রাকচার বোর্ডে লিখছি না, তোমরা অলরেডি স্ট্রাকচার বোধহয় জানো। তো 2-মিথাইল-1,3-বিউটাডাইনের পলিমার হচ্ছে তোমার রাবার। এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে এইভাবে যে রাবার প্রস্তুত করা হয়, সেই রাবারটা কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম বা ইলাস্টিসিটি প্রপার্টি খুব একটা ভালো নয়, অর্থাৎ খুব ভঙ্গুর প্রকৃতির হয়, ব্যবহারের পক্ষে খুব একটা উপযুক্ত নয়। সেই জন্য বিজ্ঞানী চার্লস গুডিয়ার একটা সমাধান করলেন। উনি করলেন কি, এই যে প্রাকৃতিক রাবারটা পাওয়া গেল, সেখানে সালফার যোগ করে মিশ্রণটিকে উত্তপ্ত করা হলো। অর্থাৎ সালফার যোগ করে যখন মিশ্রণটিকে উত্তপ্ত করা হলো, তখন কি হয়, ওই যে পলি আইসোপ্রিনের কথা বললাম, সিস পলি আইসোপ্রিনের কথা বললাম, এরকম তো অনেকগুলো শৃঙ্খল আছে। তো সিস পলি আইসোপ্রিনের মধ্যে যখন রাবার দিয়ে উত্তপ্ত করা, সালফার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, তখন সালফার কণাগুলো এই এক একটা শৃঙ্খলের মধ্যে একটা আড়াআড়ি বন্ধন বা ক্রস লিঙ্কিং সৃষ্টি করে। এই সালফার কণা মানে সালফার অণুগুলো এই পলি আইসোপ্রিন শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে এবং একটা আড়াআড়ি বন্ধন বা ক্রস লিঙ্কিং সৃষ্টি করে। ফলে রাবারের যে স্ট্রাকচার বা গঠন, সেটা একটা আমূল পরিবর্তন ঘটে। রাবারের গঠনের পরিবর্তন হয় বলে তার প্রপার্টিরও কিন্তু ইম্প্রুভমেন্ট হয়। তো এটাকে বলে, এই সালফার যোগ করে তার ধর্মের পরিবর্তন ঘটিয়ে সেটাকে ব্যবহারের উপযোগী করা বা উন্নত মানের রাবার প্রস্তুত করার পদ্ধতিকে বলা হয় ভালকানাইজেশন। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে হোয়াট ইজ ভালকানাইজেশন। অর্থাৎ ভালকানাইজেশনের মূল বক্তব্য হচ্ছে প্রাকৃতিক রাবার যেটা উৎপন্ন হলো ইন্ডাস্ট্রিতে, সেখানে সালফার যোগ করে উত্তপ্ত করা হয়। এতে কি হয় না, রাবারের যে স্থিতিস্থাপকতা ধর্ম বা ইলাস্টিক প্রপার্টি, সেটা অনেকটা ইমপ্রুভ করে। এখন এই ইমপ্রুভ করে কেন? কারণ ওই যে বললাম যে তার গঠনের পরিবর্তন ঘটে। অর্থাৎ ওই যে এক একটা শৃঙ্খল তৈরি হয় সিস পলি আইসোপ্রিন, ওই শৃঙ্খলের মধ্যে সালফারের অণুগুলো প্রবেশ করে এবং একটা ক্রস বন্ধন বা একটা ক্রস লিঙ্কিং সৃষ্টি করে বা আড়াআড়ি বন্ধন সৃষ্টি করে। ফলে তার গঠনের পরিবর্তন ঘটে বলে তার কিন্তু ধর্মেরও পরিবর্তন ঘটে। তো এইভাবে এটাকে করা হয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে ভালকানাইজেশন প্রসেস সালফার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, তো সালফারের পার্সেন্টেজটা কীরকম? জেনারেলি বা নর্মালি সালফারটা যোগ করা হয় 3-5% সালফার অ্যাড করে এটাকে হিট করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারের, আমি কি উদ্দেশ্যে ব্যবহার করব তার উপর ভিত্তি করে পার্সেন্টেজটাকে ভ্যারি করা হয়। যেমন ধরো যদি খুব কম পার্সেন্টেজ, অর্থাৎ অনেক সময় 1-3% সালফার দিয়ে হিট করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে রাবারটা প্রস্তুত হবে সেটা কিন্তু খুব নমনীয় বা নরম প্রকৃতির রাবার হবে আর কি। কিন্তু যদি তুমি পার্সেন্টেজটা বাড়িয়ে দাও, অর্থাৎ আগেরটা ক্ষেত্রে 1-3%, এখানে যদি তুমি 3-10% করো, অর্থাৎ সালফারের পার্সেন্টেজটাকে আরও বাড়িয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার যে রাবারটা প্রস্তুত হবে সেটা কিন্তু খুব
শক্ত এবং কঠিন প্রকৃতি, যেমন ধরো মোটরসাইকেলের টায়ার বা বাসের বা লরির টায়ার টিউব যেগুলো প্রস্তুত করা হয় সেগুলো তো একটু শক্ত বা হার্ড টাইপের রাবার, তখন কিন্তু তোমাকে 3 to 10% সালফার অ্যাড করে হিট করতে হবে, অর্থাৎ ভালকানাইজ করতে হবে। ঠিক আবার নরম রাবার প্রস্তুত করার সময় কিন্তু রাবারের অনেক রকম ইউজেস আছে আমরা জানি। তো যদি তুমি নরম রাবার প্রস্তুত করতে চাও সেক্ষেত্রে তোমাকে পার্সেন্টেজ অফ সালফারটা একটু কমিয়ে দিতে হবে, 1 to 3% করতে হবে। তো যাই হোক, এখন তোমাকে এই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মূলত যে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার বলছি, যে রাবার থেকেই পরীক্ষায় জেনারেলি কোশ্চেন আসে। তুমি প্রথম কথা জেনে রাখবে, রাবার ইজ এ গুড এক্সাম্পল অফ ন্যাচারাল পলিমার। এটা মূল যদি কেমিস্ট্রিগত দিক ভাবা হয় তাহলে বলতে হয় যে রাবার কি, যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে পলি আইসোপ্রিনের সিস আইসোমার, এই কথাটা কিন্তু বলতে হবে। অর্থাৎ এর মনোমারটার নাম হচ্ছে আইসোপ্রিন, আর কেমিক্যাল নাম পলিমারটার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে পলি সিস আইসোপ্রিন। সিস কথাটা বলতে হবে, কারণ যদি ট্রান্স হয়ে যায় তাহলে কিন্তু দেশে গাটা পারচা, যদি তোমাকে জিজ্ঞেস করে গাটা পারচা কি, তখন তুমি বলবে ট্রান্স পলি আইসোপ্রিন। এটা সিস পলি আইসোপ্রিন, এটা ট্রান্স পলি আইসোপ্রিন। এটা দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, এদের আণবিক সংকেত একই গঠন, কিন্তু এদের গঠন সংকেতটা একটু আলাদা হয়। তো এইটাকে আমরা এটা জেনে রাখবে এর এর মনোমার এবং পলিমার কি। তার সঙ্গে তোমাকে যেটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাবারের ভালকানাইজেশন বলতে কি হয়, কি বোঝো, এটা কিভাবে হয় বা উদ্দেশ্য কি। তাহলে ভালকানাইজেশনের মূল বিষয় হচ্ছে, আমি তোমাকে যদি একটু ছবিটা দেখিয়ে দিই বোর্ডে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এটা ক্যামেরাটা পাল্টানো যায় না নাকি রে? তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, বোর্ডে দেখতে পাচ্ছ যে কোনটাকে আমি ক্রস লিঙ্কিং বলছি, নিশ্চয়ই বুঝতে পারছো। একটু ভালো করে দেখো যে এই অংশটা, এটাকে বলছি আমরা ক্রস লিঙ্কিং, ক্রস লিঙ্কিং বা আড়াআড়ি বন্ধন। অর্থাৎ যখন তুমি সালফারটাকে হিট করছো, হিট করার সময় সালফারের অণুগুলো ঠিক এইটা মনে করো, এটা আইসোপ্রিনের পলিমারের কি শৃঙ্খল, বা একটা আইসোপ্রিনের পলি আইসোপ্রিনের শৃঙ্খল। তো এরকম অসংখ্য শৃঙ্খল থাকে, সেই শৃঙ্খলগুলোর মধ্যে সালফার অণুগুলো অনুপ্রবেশ করে এবং একটা আড়াআড়ি বন্ধন বা একটা ক্রস লিঙ্কিং সৃষ্টি করে। ফলে এই সালফারের যে গঠনটার একটা পরিবর্তন ঘটে, সালফারের গঠনের পরিবর্তন ঘটে বলে তার ধর্মেরও কিন্তু একটা পরিবর্তন ঘটে এবং স্থিতিস্থাপক ধর্মটা খুব উন্নত মানের হয়। এটা কি বলছি আমরা, ভালকানাইজেশন অফ রাবার। খুবই ইম্পর্টেন্ট, ভালকানাইজেশন, ভালকানাইজেশন অফ রাবার। এবং এখানে বললাম যে কত পার্সেন্ট সালফার দিয়ে তুমি হিট করবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1 to 3% করলে নরম রাবার তৈরি হবে, আর যদি 3 to 10% দিয়ে করো তাহলে কিন্তু একটু শক্ত রাবার তৈরি হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আমি আরো দুটো কোয়েশ্চেন বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, গতদিন তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে কোপলিমার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো কোপলিমার প্রথমেই বলে রাখি, কোপলিমার মূলত 4 প্রকারের হয়। কোপলিমারের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো মনোমার থেকে, যখন দুটো ডিফারেন্ট মনোমার, অর্থাৎ ভিন্ন ভিন্ন মনোমার থেকে যে পলিমার তৈরি তাকে কোপলিমার বলে। আমি একটা এক্সাম্পল বলেছিলাম নাইলন 66, যেটা তৈরি হয়েছিল হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড থেকে। এখন কোপলিমারের কতগুলো ক্লাসিফিকেশন আছে। কোপলিমার মূলত 4 প্রকারের হয়। আমি একটু তোমাদের বোর্ডে লিখে দেবো, সুবিধা হবে। কোপলিমার
মূলত 4 প্রকারের হয়। একটা হচ্ছে র্যান্ডাম, দুটো হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেট কোপলিমার, আর 3 নম্বর হচ্ছে ব্লক কোপলিমার, আর হচ্ছে গ্রাফট GRAFT। এই 4 ধরনের কোপলিমার তৈরি হয়। তো কোপলিমার ক প্রকারের? কোপলিমার মূলত 4 প্রকারের হয়। কি কি? 1 নম্বর হচ্ছে র্যান্ডাম কোপলিমার। র্যান্ডাম কোপলিমার মানে যখন দুটো ডিফারেন্ট মনোমার থেকে পলিমারটা তৈরি হচ্ছে, তখন মনোমারগুলো কোনো নির্দিষ্ট নিয়ম বা কোনো নির্দিষ্ট শৃঙ্খলা মেনে রাসায়নিকভাবে এরা যুক্ত হয় না। খুবই বিশৃঙ্খলভাবে এবং এলোমেলোভাবে যেমন তেমন খুশি করে মনোমারগুলো প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়, রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয় এবং এটা পলিমার ফর্ম করে। যেমন ধরো বলতে চাইছি আমি যে মনে করো যে প্রত্যেক ক্ষেত্রে আমরা এক্সাম্পল নিচ্ছি যে একটা যেহেতু কোপলিমার, তাহলে মনোমারটা ডিফারেন্ট হবে। একটা মনোমার মনে করো এ, আর একটা মনোমার মনে করো বি, এটাও মনে করো এন সংখ্যক, এটাও মনে করো এন সংখ্যক। যখন যুক্ত হচ্ছে, যুক্তটা 4 ভাবে হতে পারে। একটা যেমন দেখাচ্ছি র্যান্ডামলি, র্যান্ডাম মানে কোনো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে নয়, একদম বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে এটা পরস্পর সঙ্গে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিমার ফর্ম করবে। যেমন ধরো যে র্যান্ডাম পলিমারের ক্ষেত্রে কি হয়, যে মনে করো এ হলো, এরপর একটা মনে করো এ হলো, তারপরে একটা বি হলো, তারপরে মনে করো একটা এ হলো, তারপরে আবার মনে করো একটা এ হলো, তারপরে মনে করো বি, তারপরে বি, তারপরে বি, মানে এরকম মানে একটা এ, দুটো বি, একটা এ, তিনটে বি, একটা এ, মানে যেমন তেমন খুশি, কোনো নির্দিষ্ট শৃঙ্খলা বা নিয়ম মেনে নয়, আরবিট্রারি, মানে একদম এলোমেলো ভাবে তোমার যেমন খুশি তেমন করে এইভাবে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে এরকম পলিমার তৈরি করবে। আর একটা হচ্ছে অল্টারনেট কোপলিমার। অল্টারনেট কোপলিমার মানে হচ্ছে যে তোমাদের যেটা বলতে চেয়েছি আমি, যে অল্টারনেট কোপলিমার মানে যে ধরো একটা এ হলো, তো আরেকটা বি হবে, আবার একটা এ হলো, আবার একটা বি হবে, আবার একটা এ হলো, আবার একটা বি হলো, আবার একটা এ হলো, অর্থাৎ একটা করে অল্টারনেট করে করে, একবার এ একবার বি, একবার এ একবার বি, এভাবে অল্টারনেট করে করে যখন মনোমারগুলো রাসায়নিকভাবে যুক্ত হয়, নিয়ে যে পলিমার ফর্ম করে তাকে বলছে অল্টারনেট কোপলিমার। আরেকটা হচ্ছে ব্লক কোপলিমার। ব্লক কোপলিমার মানে কি? ব্লক কোপলিমার মানে হচ্ছে যে এক একটা ব্লক ফর্ম করবে মনোমারগুলো। যেমন ধরো এ আর বি, তো আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, এ একটা মনোমার, বি একটা মনোমার। ধরো এরকম হলো যে 4টে এ হলো, মনে করো সাপোজ আমি এক্সাম্পল বলছি, 4টে এ মনোমার একটা ব্লক তৈরি করলো, তো এবার 4টে বি একটা করলো, বা 5টা এ একটা ব্লক তৈরি করলো, তো মনে করো 5টা বি একটা ব্লক তৈরি করবে এরকম ভাবে। আবার মনে করো 5টা এ করবে, আবার 5টা বি, অর্থাৎ 4টে বা 5টা তোমার যে মনোমার তারা এক একটা ব্লক ফর্মেশন করলো, তারপরে আবার একটা মনোমার একটা ব্লক ফর্মেশন করলো, তারপর আবার একটা মনোমার ব্লক ফর্মেশন করলো, এভাবে এক একটা ব্লক ফর্মেশন করে পলিমারটা ফর্মেশন হবে, তাকে বলছি ব্লক কোপলিমার। আর একটা হচ্ছে গ্রাফট কোপলিমার। গ্রাফট কোপলিমার মানে হচ্ছে কি, দুটো যে মনোমার নেওয়া হয়েছে তার মধ্যে একটা মনোমার প্রধান শৃঙ্খল বা মেইন চেন সৃষ্টি করবে, আর একটা মনোমার পার্শ্ব শৃঙ্খল সৃষ্টি করবে। মানে বলতে চাইছি গ্রাফট কোপলিমার মানে এরকম যে ধরো এ আর বি তো দুটো মনোমার, তাহলে একটা মনোমার মনে করো প্রধান শৃঙ্খল, অর্থাৎ মেন চেন যেটা তৈরি করবে, মেন চেন তৈরি করবে এরকম করে লম্বা করে। আর আরেকটা মনোমার প্রধান শৃঙ্খল না করে পার্শ্ব শৃঙ্খল তৈরি করবে। যেমন ধরো মনে করো এরকম একটা হলো যে বি বি বি, এরকম একটা করলো, এখানে একটা মনে করো বি বি, এরকম করে আরেকটা, তাহলে এ মনোমারটা প্রধান শৃঙ্খল তৈরি করলো, আর বি মনোমারটা পার্শ্ব শৃঙ্খল তৈরি করলো, তখন একে বলছি আমরা গ্রাফট কোপলিমার। তাহলে তুমি মূলত 4টে কোপলিমারের নাম শুনলে। কোপলিমার কি জিনিস আমি আগেও বলেছি, বোর্ডের দিকে দেখো। কোপলিমার আমি বলেছিলাম যে কোপলিমারের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটো ডিফারেন্ট মনোমার থেকে কোপলিমার তৈরি হবে, মনোমার দুটো কখনোই এক হবে না। তো দুটো ডিফারেন্ট মনোমার মানে এখানে এ আর বি নেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে। তো এই ডিফারেন্ট মনোমারগুলো বিভিন্নভাবে যুক্ত হতে পারে, কিন্তু তার উপর ভিত্তি করে কোপলিমারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা র্যান্ডাম কোপলিমার, একটা অল্টারনেট কোপলিমার, একটা ব্লক কোপলিমার, একটা গ্রাফট কোপলিমার।
তো মানেগুলো একটু বুঝে নাও। র্যান্ডাম কথাটা মানে নিশ্চয়ই তোমরা জানো, অত্যন্ত এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি না মেনে এই মনোমারগুলো রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিমারটা ফর্ম করবে। অল্টারনেট কথাটা মানেও তোমরা নিশ্চয়ই জানো যে একটা মনোমার হবে মানে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, এভাবে অল্টারনেট করে করে যখন মনোমারগুলোর যুক্ত হবে তখন সেটা অল্টারনেট কোপলিমার। তারপরে ব্লক কোপলিমার মানে একটা মনোমার একটা ব্লক ফর্ম করবে, যেমন ধরো এখানে দেখানো হয়েছে চারটে, কি তোমরা পাঁচটাও করতে পারো, এক একটা মনোমার নিয়ে একটা ব্লক হবে। তারপরে বি পাঁচটা হলো, তারপর আবার পাঁচটা এ হবে, তারপর আবার বি পাঁচটা, এইভাবে এক একটা ব্লক মনোমারের একটা ব্লক ফর্মেশন হবে। তারপর যে পলিমারটা ফর্ম করে তাকে বলছি ব্লক কোপলিমার। আর একটা গ্রাফট কোপলিমার। গ্রাফট কোপলিমার কথাটার মানে হচ্ছে কি না, দুটো যে মনোমার ডিফারেন্ট নেওয়া হয়েছে তার মধ্যে একটা মনোমার প্রধান শৃঙ্খল বা মেইন চেন, যেটা আমি এ বলেছি, মেইন চেন তৈরি করছে, আর আরেকটা মনোমার সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল তৈরি করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ বি ওপরে এবং নিচে দুটো পার্শ্ব শৃঙ্খল ফর্ম করেছে। এটাকে বলছি আমরা ব্লক কোপলিমার, সরি গ্রাফট কোপলিমার। তো এভাবে কোপলিমারের মূলত বিভিন্ন টাইপস হয়। তোমাদের এক্সাম্পল কালকে যেটা নেওয়া হয়েছিল নাইলন 66, ভালো করে শুনবে, নাইলন 66 নেওয়া হয়েছিল হেক্সামেথ্রিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড থেকে। তো এরকম নাইলন 66 নয়, তোমরা এরকম অনেক আরও কোপলিমারের এক্সাম্পল আছে। যেমন ধরো যেমন ধরো নাইলন 610, এটাও একটা কিন্তু কোপলিমার। তো নাইলন 610 তৈরি হয় দুটো ডিফারেন্ট মনোমার থেকে। একটা নাম হচ্ছে হেক্সা মিথিলিন, হেক্সামিথিলিন ডায়ামিন, আর একটা হচ্ছে সিবাসিক অ্যাসিড। সিবাসিক অ্যাসিড, আমি তোমাদের গতকালকে এর ফর্মুলা বা সংকেত বলেছিলাম, মনে করে দেখতে পারো, যে CH2 হোল 6 NH2 NH2, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। তো দেখতে পাচ্ছ এখানে কার্বন পরমাণুর সংখ্যা 6, এখানে কিন্তু কার্বন পরমাণুর সংখ্যা 10। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে 610, এই যে 66 বা 610 কথাটা বলা হচ্ছে তার কারণটা কি? তার কারণটা কিছু না, তার কারণটা হচ্ছে যে নাইলন 610টা পলিমারটা যে মনোমার থেকে তৈরি হচ্ছে সেই মনোমারের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যাকে নির্দেশ করে। নাইলন 610 কথাটা মানে হচ্ছে যে দুটো মনোমার আমরা নিয়েছি, যেমন হেক্সামিথিলিন ডায়ামিন এবং সিবাসিক অ্যাসিড। তো দুটো মনোমারের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা এখানে হচ্ছে তোমার একটাতে 6, একটাতে 10। তো এই জন্য এটাকে বলছি আমরা একটা কোপলিমার। সিবাসিক অ্যাসিড আগেরটা ছিল তোমার অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে সিবাসিক অ্যাসিড। যদি নাইলন 66 বলতাম তাহলে হতো হেক্সামেথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড। এখন 610 বলছি, সুতরাং এটা হয়ে যাবে তোমার একটা হবে হেক্সামেথিলিন ডায়ামিন আর সিবাসিক অ্যাসিড। সিবাসিক অ্যাসিডের সংকেতে লক্ষ্য করলে দেখা যাবে এখানে সি পরমাণুর সংখ্যা হচ্ছে 10, তো সেই জন্য এখানে সি পরমাণুর সংখ্যা 6, সেই জন্য এটা হচ্ছে 610। তো এটা একটা এক্সাম্পল বললাম, যেমন নাইলন 66 একটা কোপলিমার, নাইলন 610ও একটা কোপলিমার। সিমিলারলি এরকম আরও এক্সাম্পল আছে, যেমন ধরো
দেখো এটা হচ্ছে একটা টেরিথ্যালিক অ্যাসিড, বোর্ডে লিখেছি দেখতে পাচ্ছ তোমরা, টেরিথ্যালিক অ্যাসিড। এটা এটা হচ্ছে তোমার সংকেতটা আমি মুখে বলে দিচ্ছি যে সি বেঞ্জিন আছে দেখতে পাচ্ছ, বেঞ্জিনের উপরে সি OH, আর এদিকে হচ্ছে তোমার CH2H। তোমরা নিশ্চয়ই জানো যে CH2H এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর যেটা দেখতে পাচ্ছ বেঞ্জিন বলয়, তার দুপাশে দুটো COOH, এটাকে বলছি আমরা টেরিথ্যালিক অ্যাসিড। তো এই টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল দুটো আমি এক্সাম্পল জাস্ট নিয়েছি। তো দুটো একটা মনোমার, একটা ইথিলিন গ্লাইকল একটা মনোমার, টেরিথ্যালিক অ্যাসিড একটা মনোমার। তো দুটো মনোমার থেকে একটা পলিমার ফর্ম করছে, যেটাকে বলছি আমরা পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড, যার সংকেত আমি লিখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো এইচ আর ওদিক থেকে দুটো ওএইচ, মানে দুটো জল বেরিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি এটাকে কনডেনসেশন পলিমারও বলা যেতে পারে। কোপলিমার যেমন বলছি, তেমনি এটাকে কনডেনসেশন পলিমারের এক্সাম্পল হিসেবেও ধরা যেতে পারে। সেটা হচ্ছে যে পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড, কারণ এইখানটায় এই পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড যখন ফর্ম করছে, মানে উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু দুটো জলের অণু অপসারিত হচ্ছে এবং এটা তৈরি হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল, দুটো ডিফারেন্ট মনোমার থেকে। তো আমি বলতে পারি যে এটাকে আমি এক্সাম্পল হিসেবে ধরতেই পারি যে এটা একটা এক্সাম্পল অফ কনডেনসেশন পলিমার। তো কনডেনসেশন পলিমার বলা হচ্ছে, তার কারণ এটা হচ্ছে জলের অণু অপসারিত হয়ে যাচ্ছে বলে। তো এই পলিমারটার নাম হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড। পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড। পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড এটা একটা কনডেনসেশন পলিমার, এটাও তোমরা জেনে রেখো। তো এটা কোপলিমারও বলা যেতে পারে। তো আমরা কিন্তু মূলত যেটা আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে কোপলিমার নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল। তো সেই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে কোপলিমার আমি আবারও বলছি যে বোর্ডের দিকে দেখো যে কোপলিমার মূলত আমি আলোচনা করতে গিয়ে বললাম 4 ধরনের কোপলিমার হয়। সেই প্রসঙ্গে আমি কিছু এক্সাম্পল দিলাম, যেমন আগের দিন বলেছিলাম নাইলন 6,6, আজকে বলছি নাইলন 6,10। তার সঙ্গে তুমি এটাকেও বলতে পারো পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড, এটাকেও কোপলিমারও বলতে পারো, এটাকে তুমি কনডেনসেশন পলিমারও বলতে পারো। তো এটা গেল কোপলিমারের বিষয়টা। এরপরে আমি তোমাদের আরেকটা এখানে আলোচনা করার বিষয় আছে, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে কোয়েশ্চেন আমি দেখেছি, যে বুনা এস কি। বুনা এস মানে এইরকম বলতে চাইছি আমি যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে বুনা এসটা কি। বুনা এস হচ্ছে, ভালো করে বুঝবে, বিইউ হচ্ছে তোমার ফর বিউটাডাইন, মানে 1,3-বিউটাডাইন, 1,3-বিউটাডাইন, এটা একটা মনোমার। আর তার সঙ্গে হচ্ছে স্টাইরিন, STYRENE। তোমরা স্টাইরিনের কথা আগের দিন শুনে আমি বলেছিলাম, বা তার সংকেত বলেছিলাম, স্টাইরিন, পলিস্টাইরিন এগুলো বলা হয়েছিল। তো স্টাইরিন হচ্ছে একটা মনোমার, আর 1,3-বিউটাডাইন একটা মনোমার। এই দুটো মনোমারকে 3:1 অনুপাতটা হতে হবে 3:1 অনুপাতে মিশিয়ে, মিশ্রণটাকে যদি তুমি সোডিয়াম সহযোগে, যে এনে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সোডিয়াম, মানে দুটো মনোমারকে যদি সোডিয়ামের উপস্থিতি উত্তপ্ত করা হয়, তাহলে বুনা এস হচ্ছে একটা পলিমার। এটা একটা বলতে পারো বিভিন্ন ধরনের রাবার বা ওই টিউব, ওই জাতীয় জিনিস তৈরি করতে কাজে লাগে। তো বুনা এসও হচ্ছে একটা পলিমার, কৃত্রিম পলিমার, অবশ্যই সিনথেটিক পলিমার। তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বুনা এস কি, তুমি বলবে বুনা এস। কথাটা মনে রাখার উপায়টা শিখিয়ে দিই তোমাদেরকে। বুনা বিইউ মানে হচ্ছে বিউটাডাইন, যেটা হচ্ছে 1,3-বিউটাডাইন। তোমরা নিশ্চয়ই সংকেত পারবে বলে আমি লিখছি না। 1,3-বিউটাডাইন, এটা ডাইন একটা। আর তার সঙ্গে স্টাইরিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, যেটা সংকেত আমি গতকাল আলোচনা করেছিলাম। তো এই 1,3-বিউটাডাইন আর স্টাইরিন, এইটা যদি তুমি 3:1 অনুপাতে মিশিয়ে এটাকে হিট করো ইন প্রেজেন্স অফ সোডিয়াম, অর্থাৎ বিইউ ফর বিউটাডাইন,
Na ফর সোডিয়াম আর S ফর স্টাইরিন, বুনা S, Bu ফর বিউটাডাইন, S ফর স্টাইরিন, এটাকে 3:1 অনুপাতে মিশিয়ে Na ফর সোডিয়াম, সোডিয়াম ধাতুর উপস্থিতি উত্তপ্ত করো, তাহলে তুমি যে পলিমারটা পাবে সেটা হচ্ছে বুনা এস। আর তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন করতে পারে বুনা এস কি, তখন তুমি নামটা এভাবে মনে রাখবে, বিউ ফর বিউটাডাইন, এস ফর স্টাইরিন আর Na ফর সোডিয়াম। এটা দিয়ে তুমি যদি এটাকে মনে রাখার উপায়, তো এটাও একটা পলিমার, এটা জেনে রাখবে, এটাও আমাদের কাজে লাগে। তো এটা তোমাদের একটা বলতে পারো যে কোপলিমারও বলতে পারো, কারণ দুটো ডিফারেন্ট মনোমার দিয়ে তৈরি হয়েছে, তো এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমি দেখো তোমাদের মূলত কোপলিমারের বিভিন্ন বিষয়গুলো ডিসকাস করলাম। কোপলিমার বলার সঙ্গে সঙ্গে তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তুমি গতকাল একটা এক্সাম্পল আমি আলোচনা করছিলাম যে তোমার দুটো জিনিস, একটা কথা হচ্ছিল যে জৈব বিশ্লেষ্য পলিমার এবং জৈব অবিশ্লেষ্য পলিমার। মনে করে দেখতে পারো, জৈব বিশ্লেষ্য পলিমার মানে আমি বলেছিলাম যে সমস্ত পলিমারগুলো বায়োডিগ্রেডেবল, মানে জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয়, তার এক্সাম্পলটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। আর একটা যেটা নন বায়োডিগ্রেডেবল, যেটা বলেছিলাম জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না, যেমন ধরো পলিথিন, পলিপ্রোপিলিন, যেগুলো কালকে আলোচনা করা হয়েছিল, পলিস্টাইরিন, এগুলো সবই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, মানে জীবাণু দ্বারা এগুলো বিশ্লিষ্ট হবে না। কিন্তু জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হবে যে পলিমারগুলো, সেগুলোকে বলছি আমরা বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমার। তোমাকে দুটো এক্সাম্পল আমি বলে দিচ্ছি। দেখো আমি দুটো পলিমারের নাম লিখেছি, যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল মানে জৈব বিশ্লেষ্য। তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে এই বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমারের দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ। একটা লিখেছি পিএলএ, পিএলএ মানে হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড, পলিল্যাকটিক অ্যাসিড একটা জৈব বিশ্লেষ্য পলিমার। আর একটা দেখতে পাচ্ছ যে পলি বিটা হাইড্রক্সি বিউটারেট, পলি বিটা হাইড্রক্সি বিউটারেট, এটাও একটা জৈব বিশ্লেষ্য পলিমার। তোমাকে পরীক্ষায় কোশ্চেন করবে কিন্তু যে দুটি জৈব বিশ্লেষ্য বা দুটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। তো জৈব অবিশ্লেষ্য তুমি নিশ্চয়ই পারবে, তুমি যা খুশি দেবে, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, যা যা খুশি দেবে তুমি এগুলো। কিন্তু জৈব বিশ্লেষ্য বলে তুমি এই দুটো দেবে, আরও আছে, মূলত দুটো করে এক্সাম্পল জেনে রাখবে। একটা হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে পলি বিটা হাইড্রক্সি বিউটারেট, এই দুটো এক্সাম্পল ভালো করে জেনে রাখবে। আচ্ছা, তোমাদের আমি এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের আর কয়েকটা কোশ্চেন আনসার একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেগুলো একটু আলোচনা করার প্রয়োজন আছে, সেগুলো তোমাদের একটু ডিসকাস করে দিই। যেমন ধরো প্রথম একটা কোশ্চেন তোমরা লিখে নিতে পারো, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যে পলিমারের যে আমরা আলোচনা করছি তার কিন্তু কোনো সুনির্দিষ্ট আণবিক ওজন নেই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কোনো পলিমারেরই কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, বা পলিমারের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্কও নেই। তো পলিমারের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক নেই বা আণবিক গুরুত্ব নেই কেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কোশ্চেনটা লিখে নাও যে পলিমারের কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, এটার ব্যাখ্যা করো। তখন তুমি কি ব্যাখ্যা বলবে, আমি একটু তোমাদের ব্যাখ্যাটা একটু বলি, তোমরা শুনে রাখো। এটা তো বোর্ডে সেরকম বলার কিছু নেই। মূলত এখানে যে বিষয়টা আমরা বলবো যে তুমি বলবে যে পলিমার যখন তৈরি হয় তখন তো অসংখ্য মনোমার নিয়ে তৈরি হয়। এখন মনোমারগুলো যখন তুমি যদি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কথা ভাবো, তাহলে নির্দিষ্ট মুহূর্তে যখন মনোমারগুলো শৃঙ্খল গঠন করতে শুরু করে, ভালো করে শুনবে, বিভিন্ন মনোমার দিয়ে পলিমার তৈরি হয়। কোনো নির্দিষ্ট মুহূর্তে যখন মনোমারগুলো যুক্ত হয়ে কোনো একটা শৃঙ্খল তৈরি করতে শুরু করলো,
তাদের শৃঙ্খলের মানে শৃঙ্খল শুরু করলো একটা সময়ে, কিন্তু শৃঙ্খল গঠনের পরিসমাপ্তি কিন্তু একই সময়ে হয় না। অর্থাৎ বিভিন্ন শৃঙ্খলের গঠন সমাপ্তি বিভিন্ন সময়ে হয়, ফলে বিভিন্ন শৃঙ্খলের দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকমের। কোনো শৃঙ্খলের দৈর্ঘ্য বেশি, কোনো শৃঙ্খলের দৈর্ঘ্য কম। তার মানে কোনো শৃঙ্খলের মধ্যে মনোমারের সংখ্যা বেশি, কোনো শৃঙ্খলের মধ্যে মনোমারের সংখ্যা কম। তাহলে তুমি যখন এটা সামগ্রিকভাবে পলিমারের আণবিক গুরুত্ব কীভাবে নির্ণয় করবে? সেটা তো সম্ভব নয়। এই জন্য পলিমারের কিন্তু কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই। আর যেহেতু পলিমারের কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, তাহলে তার গলনাঙ্ক কথাটা মানে কি, নির্দিষ্ট একটা উষ্ণতা হবে, সেই উষ্ণতায় কঠিন পদার্থটা গলে তরলে শুরু হতে আরম্ভ করবে। তো এখানে যেহেতু কোনো নির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, তো সেক্ষেত্রে এরও কিন্তু কোনো নির্দিষ্ট একটা উষ্ণতা তুমি পাবে না যে উষ্ণতাতে তুমি সমস্ত পলিমারটা গলতে শুরু করবে। কারণ বিভিন্ন শৃঙ্খলের তো আণবিক গুরুত্ব বিভিন্ন রকমের হবে। তুমি সামগ্রিকভাবে একটা পলিমারের তুমি মলিকুলার ওয়েট তো পেলে না, সেই জন্য তারও কোনো নির্দিষ্ট তুমি গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্টও তুমি কিন্তু পাবে না। তাহলে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পলিমারের কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, ব্যাখ্যা করো। তাহলে কি বলবে? বলবে পলিমার যখন তৈরি হয় অসংখ্য মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খল তৈরি করে। তো যখন কোনো নির্দিষ্ট মুহূর্তে শৃঙ্খলের গঠন শুরু হয়, তাদের পরিসমাপ্তি কিন্তু একই সময়ে হয় না। বিভিন্ন শৃঙ্খল গঠনের পরিসমাপ্তি বিভিন্ন সময়ে হয়, ফলে শৃঙ্খলগুলোর দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকমের হয়। কোনো শৃঙ্খলের দৈর্ঘ্য বেশি, কোনো শৃঙ্খলের দৈর্ঘ্য কম। ফলে কোনো শৃঙ্খলের মধ্যে মনোমারের সংখ্যা বেশি, কোনো শৃঙ্খলের মধ্যে মনোমারের সংখ্যা কম। তাই তাদের মধ্যে কিন্তু কোনো শৃঙ্খল গঠিত হতে পারবে না, মানে কোনো নির্দিষ্ট একটা সামগ্রিকভাবে একটা আণবিক গুরুত্ব নির্ণয় করা সম্ভব নয়। তাই পলিমারের কোনো সুনির্দিষ্ট কিন্তু আণবিক গুরুত্ব নেই। তো এই বিষয়টা ভালো করে একটু খেয়াল করবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। আর যেহেতু পলিমারে কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই, তাই কিন্তু এর কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্টও কিন্তু নেই। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে একটু পড়বে। আর তোমাদের মূলত আর পলিমার সম্পর্কে সেভাবে বলার কিছু নেই, মোটামুটি সবই আলোচনা হয়ে গেল তোমাদের। আমি যদি পুরো জিনিসটা একবার সাম আপ করি, পলিমার থেকে তোমরা কী কী পড়বে গতকাল এবং আজ, বিষয়টা খুবই ইজি চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার। প্রথম কথা হচ্ছে পলিমার কী জিনিস, পলিমারের ডিটেলস আমি গতকাল তোমাদের বলেছি, তাদের ক্লাসিফিকেশানগুলো কী কী। আজকে যেটা বলেছি সেটা কিন্তু মূলত ন্যাচারাল পলিমার নিয়ে আমি আলোচনা করেছি। বিভিন্ন ধরনের ন্যাচারাল পলিমার হয়, যেমন ধরো স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, রাবার, এই বিভিন্ন ধরনের হয়, তোমরা অলরেডি জানো। তো এই পলিমারগুলো সবই ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমারগুলো কোত্থেকে সৃষ্টি হয় সেটা আমি একটু ক্লাসে প্রথম থেকে বলেছি। মূলত যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাবার পলিমারটা পরীক্ষায় প্রায়ই আসে। রাবারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ভালকানাইজেশন অফ রাবার, ভালকানাইজেশন কী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মেরে রাখতে পারো। ভালকানাইজেশন কীভাবে করা হয়, তার পার্সেন্টেজগুলো ভ্যারি করে, কী করে ডিফারেন্ট টাইপসের প্রোডাক্ট পাওয়া যায়, সেটা ভালো করে পড়বে। আর তুমি যে রাবারের যে গঠন সংকেত, সেই গঠন সংকেতটাও কিন্তু খুব ভালো করে জানবে। অর্থাৎ কোনটা আইসোপ্রিন তার মনোমার, পলিআইসোপ্রিনের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। সিস পলিআইসোমারটা হচ্ছে রাবার, প্রাকৃতিক রাবার। ট্রান্স পলিআইসোমার হচ্ছে গাটা পারচা কথাটা জেনে রাখবে। গয়াকার টয়াকার গাটা, পারচা পয়াকার চয়রে পাকার, গাটা পারচা। তো এটা হচ্ছে ট্রান্স পলিআইসোপ্রিন। আর সিস পলিআইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার, এটাও একটা ন্যাচারাল রাবার, তোমার গাটা পারচাটা। তো এটাও আমাদের বিভিন্ন কাজে লাগে, এটা ভালো করে পড়বে। তার সঙ্গে বিভিন্ন ধরনের কোপলিমারের এক্সাম্পল তোমাকে বলা হয়েছে, কোপলিমারের কতগুলো টাইপসও বলা হয়েছে। শুধুমাত্র নাইলন 6 জেনে রাখলে হবে না, নাইলন 610ও হয়, বুনা এস হয়। বুনা এসের পরে তোমাকে বলা হয়েছে নাইলন ওই পলিইথিলিন টেরিথ্যালিক অ্যাসিড, এটাও ভালো করে পড়বে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমাকে যেটা বলা হলো, দুটো জৈব বিশ্লেষ্য পলিমারের নাম পরীক্ষায় প্রায়ই আসে। তার সঙ্গে তুমি পড়বে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলিমারের কোনো সুনির্দিষ্ট আণবিক গুরুত্ব নেই। তো এই হচ্ছে মূলত তোমার পলিমার সংক্রান্ত আলোচনা। পলিমারের আর সেরকম কিছু নেই, এগুলো একটু ভালো করে স্টাডি করবে। গতকাল পড়ানো যা হয়েছে এবং আজকে যা পড়ানো হয়েছে, এগুলোই থেকেই মূলত পরীক্ষায় আসে, ছোটো চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা সেটা বলতে পারো গ্রুপে, বা আমাকে গ্রুপে মেসেজ করতে পারো। আমি গ্রুপে মেসেজ করলে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে, তোমরা গ্রুপে জানাবে। আর যদি না থাকে সেটাও জানাবে, তাহলে আমি নেক্সট দিন অন্য চ্যাপ্টার শুরু করব। সো তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।
তোমাদের প্রবলেম বা ডাউট থাকলে বারবার বলছি তোমরা সেটা গ্রুপে মেসেজ করবে, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পলিমার চ্যাপ্টারটা মোটামুটি ধরে নাও প্রায় শেষই হয়ে গেল, পরের দিন অন্য চ্যাপ্টার শুরু হবে। সো থ্যাংক ইউ ফর মাই অ্যাটেন্ডিং মাই ক্লাস অ্যান্ড গুড নাইট।